তো এই আমাদের এখানে যে জানলাটা আছে সেই জানলাটা দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ। এইগুলো পুরো কুয়াশায় ঢাকা ছিল, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আর এখানে নাকি 3টে হরিণ থাকে, তো এখন দেখতে পাচ্ছি না। বলছে 3টে হরিণ এখানে বেশ খেলাধুলো করে নাকি। গুড মর্নিং ফ্রেন্ডস। আর আমি আছি এখন চটকপুরে। কালকে তোমরা দেখেছো যে কীভাবে দুদিন মানে একটা গোটা রাত বাইক চালিয়ে আমরা একদম ননস্টপ এসে পৌঁছেছিলাম চটকপুরে। তো আজকে চটকপুর একটা অফবিট সাইট, যদিও আমরা লোয়ার চটকপুরে আছি। তো আমরা আছি লোয়ার চটকপুরে, আর একটু ওপরে এই জায়গাটা হচ্ছে আপার চটকপুর। কিন্তু এর বাইক রাখার পজিশনটা ভালো ছিল। আর আমরা আজকে গ্যাংটকের দিকে রওনা হয়ে যাব, তো সেই জন্য আমরা এই হোটেলটায় ছিলাম। আর বুঝতেই পারছো, প্রায় গোটা একটা রাত আর একটা গোটা দিন বাইক চালিয়ে শরীরে আর কিছু ছিল না। তো সেই জন্য আমরা আর দার্জিলিংয়ের দিকে যাইনি, আর অত ভিড়ভাট্টার মধ্যে জ্যামে পড়ে যেতাম। তো সেই জন্য আমরা এইখানে চটকপুরে, কিন্তু অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে নাকি দেখতে সান্দাকফু দেখতে পাওয়া যায়। সে এখানে ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। আর এইটা হচ্ছে আমাদের রুম। দারুণ রুমটা, আমাদের প্রায় 1200 করে নিয়েছে। এটা হচ্ছে টয়লেট, গিজার আছে। প্রপার্টিটা তো এখন আমরা আমাদের যে হোমস্টে তার উল্টো দিকে এই যে টয় ট্রেনের লাইন, তো সেইখানে দাঁড়িয়ে আছি। আর রাজর্ষি উঠেছে অনেক ডাকাডাকির পরে। বলছিল আজকে আর যাবে না, এখানেই থাকবে বা কাছাকাছি কোথাও থাকবে। চটকপুর সাইডে ওইটাতে একটা ছবি তুলবো, চলো। এখানে একটা বিনসের ভাজা, এখানে ঘুগনি আছে, ডিমের অমলেট দিয়েছে, আর একটা শাক ভাজা খাচ্ছে। তো অডিও সমস্যাটা সেই রয়েই গেল। আগের দিনে যে গোপ্রোতে অডিওর কোয়ালিটিটা বা সমস্যাটা হচ্ছিল সেটা থেকেই গেল। তো পুরো জার্নিটাই আমি কিন্তু ভয়েস ওভারেই তোমাদের বলবো। তো এখানে তখন প্রায় বেলা 11টা বেজে গেছে উঠতে উঠতে এবং রেডি হতে হতে। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, কেন অনেকটা যেতে হবে গ্যাংটক। গ্যাংটক প্রায় 6 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে। তো যাই হোক, 11টা 13 দেখলে ঘড়িতে বেজে গেছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এই হোমস্টে সম্পর্কে বলি, এরকম করে 3টে রুম আছে কিন্তু। আর ওরা আমাদের খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার এগুলো নিয়ে প্রায় 1300 করে নিয়েছিল। আর দেখো আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে, আর সুন্দর একটা ঝলমলে ওয়েদার হতে চলেছে। তো ড্রোন শটটা আগে নিয়ে নিয়েছিলাম বলে কুয়াশা দেখতে পেয়েছি। আর এখানে আমার একটা বড় ইস্যু হয়ে গেছে, আমি রাতে হিমালয়ানটা পার্ক করতে গিয়ে আমার হাতে একটা টান ধরে গেছে। তো বাইকটা হিমালয়ানটাকে আমি শিফট করাতে পারিনি, তাই আজও আমি কিন্তু জিক্সারই চালাবো। রেডি হয়ে গেছে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই গ্লাভসটা পরে নিচ্ছি। আগের দিন গ্লাভস পরিনি বলে খুব অসুবিধা হচ্ছিল। আর এই হোমস্টের যিনি মালকিন তাকে দেখতে পাচ্ছ, উনি। আর এই ভদ্রলোকের সাথে খুব সুন্দর আলাপ হলো। ইনি ওই কেয়ারটেকার মতো ছিলেন, কিন্তু নামটা ভুলে গেছি। কিন্তু প্রচুর হেল্প করেছেন আমাদের, এবং প্রচুর রাতে গল্প করেছি এনার সাথে। তো এনার কথা মনে থাকবে, এবং কলকাতার সম্পর্কে এনার খুব আগ্রহ ছিল, তাই প্রচুর গল্প হয়েছে। তো আস্তে আস্তে আমরা এবার কিন্তু গ্যাংটকের দিকে যাচ্ছি। আমরা প্রথম যাব ঘুমের দিকে, ঘুম থেকে আমরা কিন্তু লামাহাটার দিকে ঘুরে যাব। তো ঘুম থেকে আমরা ডান দিক নিয়ে নেব।
তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের সাথে এই জার্নি। ছিলাম রাজর্ষি আমাকে দাঁড় করা প্রচুর ফ্রেশ তুলে আনা ক্ষেত থেকে সবজির বাজার। তো দেখে খুব ভালো লাগছিল, খুব কালারফুল ছিল দেখতে আর খুব লোভনীয় আর কি। তাই একটু দেখে আমাদের পড়বে টাকদার রাস্তায় যেতে। প্রথমে আমাদের পড়বে হচ্ছে লামাহাটা, তারপরে কৃষকের চা বাগান, তারপরে আমরা তিস্তা বাজার হয়ে আমরা কিন্তু কালিম্পং উপর দিয়ে সোজা পৌঁছাবো কিন্তু সিংথাম থেকে আমরা পৌঁছাবো হচ্ছে গ্যাংটক। তো চলো সঙ্গে থাকো, জুড়ে থাকো আর এনজয় করতে থাকো মিউজিকের সাথে। আমি হচ্ছে ঘুম স্টেশন থেকে ডান দিকে বেঁকে গেলাম এবং ঘুমে এত জ্যাম ছিল যে ওই জায়গাটা থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি। তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে লামাহাটার দিকে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম। পাহাড় মে চায় কা চুস্কি, এখানে একটা জায়গায় তিস্তা বাজারের আগে একটা জায়গায় এসে চা খাচ্ছি। এটা সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো আস্তে আস্তে আমরা লামাহাটা পৌঁছে গেলাম। এখানে আমি প্রথমবার আসছি। রাস্তাগুলো দুধার পাইন বনের সারি, কিন্তু দুর্দান্ত মনোমুগ্ধকর একটা তো সেটা দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আশেপাশে অনেক হোমস্টে রয়েছে ছোটোখাটো, আর প্রচুর সবজি পসরা নিয়ে কিন্তু মানুষজন বসেছে সবে ক্ষেত থেকে নিয়ে এসে। আর এইভাবে আমরা আস্তে আস্তে কিন্তু লামাহাটা গার্ডেনে পৌঁছে গেলাম, পাইন ফরেস্টে। তো এখানে একটা জায়গায় বাইক পার্কিং করে, রাস্তাটা প্রচণ্ড ঢালু ছিল, তো বাইক পার্কিং করে একটা জায়গায় আমরা চলে এলাম টিকিট কাউন্টারে। 20 টাকা করে টিকিট নিল। তো এখানে আমরা দুজনে টিকিট কেটে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলাম। আর যেহেতু এটা একটা উইকেন্ড ছিল, তো প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে রয়েছে। তো আশেপাশে গাড়ি পার্কিং করার মতো জায়গাই ছিল না, তাও একটা জায়গায় আমরা বাইক বলেই পার্ক করতে পারলাম, নইলে কিন্তু 4 চাকা হলে পার্ক করতে পারতাম না। তো আস্তে আস্তে আমরা এই সিঁড়ি বেয়ে আমি আর রাজর্ষি উপর দিকে উঠতে লাগলাম। যেহেতু গ্যাংটক যেতে হবে, তাই আমাদের হাতে সময় প্রচণ্ড কম ছিল। তো সেই জন্য আমরা ঠিক করলাম এখানে 15-20 মিনিটের বেশি থাকবো না। কিন্তু জায়গাটা এত অপূর্ব যে মনে হচ্ছিল এখানেই অনেক ফটোশ্যুট করি, অনেক রিলস ভিডিও এসব বানাই, কিন্তু হাতে একদম সময় ছিল না বলে জাস্ট ওপরে পাইন বনটা শুধু পর্যন্ত গেছিলাম। আর দেখো চারিদিকে মানে টুরিস্ট পুরো খাঁচাখাচ ভর্তি। আর এখানে সামনে একটা ফলকের মধ্যে মমতা ব্যানার্জি
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে উদ্বোধন করেছিলেন সেটাই ফলকে লেখা আছে। এখানে ফরেস্ট গার্ড হিসেবে যারা মানে আত্মত্যাগের মাধ্যমে বন্য পশু বাঁচানো গিয়েছিল, যাদের মাধ্যমে তাদের কিছু নাম লেখা আছে এখানে। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, রোদ ঝলমলে। তো আমি আর রাজর্ষি আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো এখন আছি লামাহাটা ফরেস্টে। 20 টাকা করে এন্ট্রি ফ্রি নিল, আর সন্ধ্যে 6টা অবধি খোলা আছে। আর এই সুন্দর একটা ফরেস্টের মাঝখানে প্রচুর টুরিস্ট আছে। আর আজকে থেকে তো উইকেন্ড চালু হয়ে গেল, তাই তো নাকি? ওই জন্য টুরিস্ট প্রচুর আছে। আজকে শুক্রবার, উইকেন্ড চালু হয়ে গেল আজকে থেকে। আর এখন গরম লাগছে, নিচে নেমে তখন ঠান্ডা লাগছিল। যখন দার্জিলিংয়ের ওপরে কুয়াশা করে মেঘ ছিল। তো যাই হোক, এখানে 5-10 মিনিট থাকবো, তারপরে রাজর্ষি ফটোগ্রাফিতে ব্যস্ত। আমার তো আরে তোলো। রাস্তায় পড়লো বিখ্যাত পেশকের চা বাগান। তো এত সুন্দর লাগছিল, তো আর এত হাওয়া দিচ্ছিল, রাজর্ষি বলল ড্রোনটা ওড়াতে। কিন্তু এত হাওয়া দিচ্ছিল, বিশ্বাস করো যে ড্রোনটা একটা সার্টেন লিমিট অবধি উড়িয়ে আর কিন্তু ওড়াতেই পারলাম না। কিন্তু তাতেও যা সুন্দর মনোমুগ্ধকর চা বাগানটা দেখতে পাচ্ছ, তো দুর্দান্ত লাগে, দুর্দান্ত, খুব দারুণ এনজয় করেছিলাম। তো তোমরাও এখানে কোনোদিন এসো আর এই চা বাগানের মজা নিও। তো এরপরে আমরা চলে এলাম তিস্তা বাজারে। তো এখানে এসে আমার হিমালয়ানের পেয়ে গেল খিদে। তো যেহেতু আগে 125 সিসি চালাতাম, তো বুঝতে পারিনি যে হিমালয়ানের এত ঘন ঘন খিদে পায়, 400 সিসি। তো এই তিস্তা বাজারের আশেপাশে কোনো ভালো পেট্রোল পাম্প নেই। নিতে গেলে আবার সেই মেলি হয়ে সেই ব্রিজ ক্রস করে আবার সিকিমে ঢুকতে হবে এবং সেখান থেকে পেট্রোল ভরতে হবে। তো একজন স্থানীয় লোককে জিজ্ঞেস করে বললাম যে এখন যদি আমি পেট্রোল ভরাতে হয় তাহলে আমাকে কিন্তু আবার সেই মেলি বাজার যেতে হবে, মেলি ব্রিজ হয়ে ওখানে উল্টো দিকে সিকিমে গিয়ে আমাকে কিন্তু পেট্রোল ভরাতে হবে। বাচ্চা ছেলে স্কুটির স্টার্ট বন্ধ হয়ে গেছিল, স্টার্ট নিচ্ছিল না। আমাদের বলেছিল একটু পাওয়ার
ব্যাটারিটা দিতে, ব্যাটারি থেকে কানেকশান। তো যা দেখে বুঝলাম যে ওর ব্যাটারি ছাড়াও ভিতরে স্পার্কের প্লাগের কোনো সমস্যা আছে। তো আস্তে আস্তে আমরা মেলি ব্রিজ ক্রস করছি। তো ক্রস করে সেই গেটটা যেটা আমাদের ক্রস করতে হয়েছিল পেলিং যাওয়ার সময়, তো ঢোকার সাথে সাথে চেকপোস্ট পড়লো এবং আমাদের দুজনকে দাঁড়াতে বলল এবং জিজ্ঞেস করলো গাড়ির পারমিট, মানে গাড়ি নিজের নামে কিনা। কিন্তু আমরা বললাম যে আমরা এদিকে যাব না, আমরা তেল ভরে চলে যাব। কারণ তো উনি সেটা বুঝলেন এবং বলল সামনে পেট্রোল পাম্প আছে। তো এখান থেকে প্রায় 1400 টাকার তেল ভরলাম আমার হিমালয়ানে, আর এখানে জিক্সারে ভরলাম প্রায় 800 টাকার মতো তেল। ওপরে কি তেল পাবো কি না জানি না, তবে তেলের দাম সস্তা ছিল, 104 টাকা করে নিল তখন তা। এবং এখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার অবস্থা এখনও NH10-এর খুব খারাপ, দেখতেই পাচ্ছ কি ভাঙা চোরা রাস্তার কাজ চারিদিকে হচ্ছে, কিছু কিছু জায়গায় ভালো করে কার্পেটিং চলছে। তো তিস্তা যে কীরকম ধ্বংসলীলা চালিয়েছিল তা তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ। আর রাস্তাটা খুবই ডেঞ্জারাসও ছিল। তো এটা হচ্ছে অটল ব্রিজ, নতুন ব্রিজ, যেটা এই ব্রিজটা তৈরি হয়েছিল তো সিকিমের সাথে কানেকশানের জন্য। তো দুর্দান্ত একটা ওয়াইডার একটা ব্রিজ, আর তলা দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছিল, খুব সুন্দর ছিল। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে আস্তে আস্তে আমরা কিন্তু এগোতে থাকলাম। সামনে একটা চেকপোস্টও ছিল, তো ভেবেছিলাম ড্রোন ওড়াবো, কিন্তু দেরি হয়ে গেছিলো বলে আর ওই ব্রিজটার উপরে ওড়ানো যায়নি। তো আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম, আর রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল। এখন 5টা বাজে, আর আমরা এখানে রাস্তার ধারে একটা জায়গা থেকে মোমো খাচ্ছি। এখন 18 কিলোমিটার 1 ঘন্টা লাগাচ্ছে, রাস্তা অনেক জ্যাম। রাজর্ষি দুর্দান্ত বাইক চালাচ্ছে। সুন্দর একটা ম্যাগি দিয়েছে আর চিকেন মোমো, 80 করে 40 করে। জিক্সারটায় ক্যামেরা মাউন্ট করার জায়গা ছিল না, তাই আমি রাজর্ষিকে বললাম হিমালয়ানে 360টা মোডটা অন করে সমস্ত এইসব ফুটেজগুলো তুলতে। তো আস্তে আস্তে আমরা গ্যাংটকে ঢুকে গেলাম, আর পাশে গুরুদুয়ারাটা ছিল, বিখ্যাত গুরুদুয়ারা। আস্তে আস্তে গ্যাংটকের রাজপথে প্রবেশ করলাম, আর চারিদিকে প্রচণ্ড ভিড়, কেন উইকেন্ড ছিল তো দারুণ ভিড় ছিল। এবং তখন প্রায় 6:30টার মতো বেজে গেছে যখন আমরা গ্যাংটক প্রবেশ করলাম। এবং এবার খোঁজা শুরু হলো হোটেল, কিন্তু বাজেট হোটেল হতে হবে আমাদের, কেন খুব লাক্সারিয়াস হোটেল আমরা পাবো না। নমস্তে দাদা, চলুন 2-3 মিনিট দাদা।
ये एक है आपको 850 का, एक है 650 का, छोटा बड़ा साइज। कौन सा लेना है? कौन सा बोला? वो बड़ा साइज में 850 का है, 6 पीस का सेट आता है जी, 6 पीस का 800 पड़ेगा, ले जाइए। बढ़िया है, देख लीजिए, मलेशिया का है। देखिएगा गिरे टूट जाता है, गिरने से तो टूटे हमको भी गिरने से तो कोई चीज কত 99 দেখাচ্ছিল না ওখানটা, তাহলে বিশাল বড় মাছ। এখন বাজে 9:30। তো আমরা এই এমজি মার্গে গ্যাংটকের এখানে ম্যাল একটু সময় কাটালাম, একটু মোমো টোমো খেলাম একটা দোকান থেকে। তো ভালোই বানিয়েছিল। এবার আস্তে আস্তে লোক ফাঁকা হচ্ছে আশেপাশে, তো আমরাও বাড়ি রুমে চলে যাই, গিয়ে এবার রেস্ট নেব। এবার কালকে চিন্তা করব কি করা যায়, কেন কোনো প্ল্যান্ড অবস্থায় এসছি, তো দেখা যাক কি করে। গুড নাইট ফ্রেন্ডস, এখন বাজে 12:30। আর এই একটা রুম আমরা নিয়েছি, এটা 1000 টাকা পড়েছে। আর বেশি কথা বলছি না, প্রচণ্ড হেক্টিক ছিল। আর কালকে একটা পারমিট বানিয়ে নিলাম, যখন 2 দিন থাকবই, তো সেটা কালকে নাথুলা পাস যাচ্ছি, তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আর গোপ্রোর মাইকটা কাজ করছে না, জানি না কীভাবে ব্লগ হবে, নইলে ভয়েস ওভার দিয়ে চালাতে হবে। তো তোমরা দেখতে থাকো। আর এখানে প্রচণ্ড গরম আছে, হ্যাঁ খালি গায়েও থাকা যাচ্ছে, কিন্তু তবুও একটা জামা পরে নিয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো গুড নাইট, টাটা, সায়োনারা।